বাংলাদেশের ফুটবলে কি দারুণ একটা দিন গেল। হামজা চৌধুরী বাংলাদেশে এসে গেছেন, এই মুহূর্তে তিনি সিলেটে আছেন, আজ তিনি ঢাকায় আসবেন, দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু যে ঘটনা প্রবাহ আমরা গেল দিন দেখেছি, সেই রেশটুকু এখনো খুব ভালো মতোই থেকে যাচ্ছে এবং সম্ভবত এই মুহূর্তগুলো আমরা যতবারই দেখব ততবারই আমরা গুজবাম্পস ওই কথাটাই বলবো। দেখেন, যখন হচ্ছে কি হামজা চৌধুরী নামলেন, এই জায়গায় কথা বললেন, তিনি তার এক্সপ্রেশন জানালেন, এরপর সারাদিন কি কি হলো তো আমরা তো আসলে দেখলামই। মানে জিনিসগুলো না, মানে অনেকটা ধরনের হচ্ছে স্বপ্ন যখন সত্যি হয় না, মানে এই ধরনের একজন ফুটবলারকে আমরা যাদেরকে প্রিমিয়ার লিগে আমরা দেখেছি, এফএ কাপ উইনার হিসেবে তাকে আমরা দেখেছি, বাংলাদেশি কালচার, তিনি পুরোপুরি বাংলাদেশি কালচারের সাথে মিশে গেছেন, দর্শকদের সাথে মিশে গেছেন। দেখেন, এরপর যখন তার বাড়িতে প্রোগ্রামটা হলো, মানে এলাকাবাসীদের নিয়ে এই প্রোগ্রামটা, তখন তিনি কি দারুণভাবে সিলেটি ভাষায় বললেন যে আপনারা এখানে আমাকে দেখতে আসছেন, আমি খুশি হয়েছি। এবং এই কথাই তিনি ওখানে বলছিলেন। আশপাশে তাকে ঘিরে যারা ধরেছেন, এটা দেখে খুব বাঙালি সংস্কৃতির সঙ্গে আপনি মিল খুঁজে পাবেন। এবং পুরো ঘটনার ভেতরে হামজা চৌধুরীর যে ধৈর্য আমি দেখলাম, অনেকে বলছেন বা আপনিও বললেন যে বাংলাদেশি কালচারের সঙ্গে মানিয়ে নেবেন। আমি তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশি কালচারের সঙ্গে আমাদের চেয়ে বেশি মানিয়ে তিনি এখানে এসছেন। আমি কয়েকটা ঘটনার কথা বলি। যখন ফার্স্টে তিনি এয়ারপোর্টের গেট দিয়ে বেরোলেন, আমরা সবাইকে দেখলাম যে সবাইয়ের ভেতরে একটা তোড়জোড়, বিএফএফ এর কর্তারা হিমশিম খাচ্ছেন, সেখানে হামজা চৌধুরী হাসছেন। তিনি অনেক দিন পর বাংলাদেশে এসছেন সেইখান থেকে। এবং তারপর যখন ওই যে গাঁদা ফুলের মালাটা তার গলায় দেওয়া হলো বাড়িতে ঢোকার ঠিক আগে, এর আগেও কিন্তু তার বাবা না ধরেন হচ্ছে যখন এয়ারপোর্ট থেকে তিনি বের হলেন, ওই ছাদ খোলা পাজেরো, মানে যেটা হচ্ছে রুফটা খোলা যায়, ওখানে কিন্তু তিনি সব মানুষজনের সাথে তিনি হ্যান্ডশেক করছেন। আপনি ভাবেন, বাংলাদেশের একজন ফুটবলার, তাকে দেখার জন্য বাইরে এত মানুষের ভিড়, তার সাথে হ্যান্ডশেক করছে তাকে একবার ছুঁয়ে দেখার জন্য। এটা তো খুবই স্বাভাবিক ধরেন, কিন্তু তিনি যেভাবে মানে এই ব্যাপারগুলো একসেপ্ট করে নিলেন, এইটা আমরা অবাক হয়েছি। এবং যথেষ্ট পরিমাণ মিডিয়া টাইম তিনি দিয়েছেন। কালকেই আমি দেখলাম যে এমন কোনো মিডিয়া নাই তিনি আসলে ফেরান নাই, সবাই এয়ারপোর্টের বাইরে তিনি কথা বলেছেন। এরপর ইফতারের পরপর তিনি হচ্ছে তার বাসায় প্রায় 10 মিনিটের মতো অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আসলে তিনি সেখানে দিয়ে দিয়েছেন। এবং তার যে মানে প্রচন্ড ধৈর্য তার আছে, এবং আমার মনে হয় তিনি সেটা এনজয় করছেন। কিন্তু একটা জিনিস আসলে তার একটু রেস্টও কিন্তু দরকার, বিশ্রামের দরকার। কিন্তু এই বিশ্রাম নিয়ে আমরা কথা বলবো, তার আগে একটু ওই দিনের কয়েকটা ঘটনা প্রবাহ না বললে আমি আসলে সেই লোভটা সামলাতে পারছি না। আমি একটা একটা করে একটু বলি। প্রথমত, তিনি যখন তার বাড়িতে ঢুকবেন, এলেন তিনি এয়ারপোর্ট থেকে বাড়িতে, এবং সেখানে যখন তার স্ত্রী এবং সন্তান বাইরে ছিল, ওয়েট করা ছিল, মানে গেট ধরার মতো একটা ব্যাপার, গলায় ফুলের মালা, ওই সময় কেউ একজন পাশ থেকে ওই যে কনফেত্তিটা ফুটিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো তার বাচ্চা ওই সময় সাথে সাথে কেঁদে দিয়েছেন। হামজা চৌধুরী তাতে তার কোনো কিছুই নাই, তিনি সব কিছু মেনে নিচ্ছেন। এই যে লোকে বিরক্ত করছেন, তিনি সব কিছু হাসি মুখে মেনে নিচ্ছেন। আমরা নিজেদেরই দেখবেন, অনেকের সন্তান হলে হয়তো একটু খেপে যেতেন যে এ কি, মানে তুমি দেখতে পাচ্ছ না যে আমার সন্তান ভয় পাচ্ছে। আমাদের অনেকে বলেন না বিদেশ থেকে আসার পরে, যে আমি বছর 2 পরে এলাম, এসে দেখি যে এত রিক্সায় এত গাড়ি, দেখে তার অবাক লাগে। এবং যে লোক আমার বন্ধুই ধরেন, যার সাথে রাস্তা ক্রস করেছি ওই ওভারব্রিজের চিপা দিয়ে মাঝখানে যতটুকু ফাঁকা ওটুকু দিয়ে, তিনি দেশে আসার পরে বলছেন আমাকে যে রাস্তা ক্রস করতে তিনি ভয় পাচ্ছেন। সেই রকম একটা পরিবেশ পরিস্থিতি থেকে এসে হামজা যে দ্রুত মানিয়ে নিলেন, গাড়ি থেকে নামবেন কিনা বাবাকে জিজ্ঞেস করছেন যে বাবা আমি নামবো কিনা। এরপরে সারাদিন সারা রাত যেভাবে হাসি মুখে একটার পর একটা প্রশ্ন তিনি সামলে গেলেন, হামজা চৌধুরী প্রপার বাংলাদেশ। দেখেন, রাত 10টা 10:30টার সময় আমি দেখলাম তার বাড়ির উঠোনে হচ্ছে মানুষের ভিড়, তিনি হচ্ছে সেখানে বসে আছেন, সেলফি তুলছেন। মানে ধৈর্য এবং মানুষের ভালোবাসা তিনিও আসলে বুঝতে পেরেছেন। এতগুলো মানুষ তাকে দেখার জন্য আসলে এত দূর দূরান্ত থেকে এসেছে, তিনিও সেটার একটা প্রপার মূল্যায়ন তিনি করেছেন। আজকে তিনি সেখানে আছেন, আজ রাতে ঢাকায় ব্যাক করছেন, ঢাকায় ব্যাক করে তিনি আসলে টিম হোটেলে জয়েন করে ফেলবেন। আর এই নিয়ে আমরা আসলে একটু কথা বলতে চাই হামজা চৌধুরীকে নিয়ে। কিন্তু আমাদের কাছে হামজা চৌধুরীকে নিয়ে যা বলার আছে, তার ভেতরে এই ইনফরমেশনটুকু বোধহয় একটু জানিয়ে নেওয়া দরকার যে আজ তার কি কি প্ল্যান আছে এবং কালকে কি প্ল্যান আছে। তিনি আসছেন ঢাকায়, এরপর টিমের সঙ্গে যোগ দিচ্ছেন। আজকে তার প্ল্যান এটাই, রাত সন্ধ্যার পরপর বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে করে তিনি হচ্ছে গিয়ে ঢাকায় ল্যান্ড করবেন সিলেট থেকে। এরপর টিম হোটেলে চলে যাবেন। টিম হোটেলে যে বাংলাদেশ দলও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, তাদের সাথে মিট করবেন। এবং আগামীকাল সকালবেলা আপনার ফটো সেশন রয়েছে, টিমের সাথে অফিসিয়াল ফটো সেশন, এরপর একটা প্রেস কনফারেন্স রয়েছে, এরপর স্পন্সরদের সাথে একটা মিট আপ রয়েছে। ইনফ্যাক্ট
ইউসিবি তো বাংলাদেশ ন্যাশনাল টিমের এখন স্পন্সর। ইনফ্যাক্ট ইউসিবির একটা ক্যাম্পেইনও তিনি যেতে পারেন আগামীকাল বিকেল বেলা। হ্যাঁ, জার্সির একটা ক্যাম্পেইন, ইউসিবির একটা ক্যাম্পেইন রয়েছে, প্লাস হচ্ছে সন্ধ্যার সময় একটা প্র্যাকটিস করার কথাও আছে, যদিও সেটা তিনি করতেও পারেন আবার নাও করতে পারেন। সেই অপশনটা হয়তো এই মুহূর্তে হামজা চৌধুরীকে ঘিরে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে তিনি কিভাবে বাংলাদেশ দলে কবে যোগ দিয়ে কিভাবে ট্রেনিংয়ে নামছেন সেসব নিয়ে। হামজা চৌধুরী এই যে বাংলাদেশে এলেন, তার পেছনে আমরা বোধহয় একটা বড় কৃতিত্ব দিতে পারি, এটা অবশ্য তার কাজের অংশ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার রাশেদুল ইসলাম, তার কয়েকটা পরিচয় আছে। তিনি এই মুহূর্তে ফর্টিজ এফসির ম্যানেজার, তিনি একই সঙ্গে আগে ছিলেন ক্রীড়া সাংবাদিক। এই সত্তাটা আসলে কখনো হারায় না বোধহয়, তাই না? কারণ তিনি এখনো মাঝে মাঝে হচ্ছে লিখে যান, তার ফিচার রাইটিং গুলো আমি এখনো মাঝে মাঝে পড়ি। মানে সেই রাশিদ ভাইয়ের ওই আগের লেখার টাচটা এখন আসলে আমরা খুঁজে পাই। আমরা একটু রাশিদ ভাইয়ের সঙ্গে যুক্ত হতে চাই। রাশিদ ভাই, হামজাকে আমরা দেখলাম, আমরা নিজেরা এখনো ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছি না। আপনার কাছে আসলে এই বোধটুকু কেমন আছে, কেমন লাগছে যে আপনি আসলে সেই শুরু থেকে এই ব্যাপারটা নিয়ে লেগেছিলেন? প্রথমত আমাদের ধন্যবাদ। প্রথমত আরেকটা বিষয় যেটা আমাকে বলতেই হবে সেটা হলো, আপনারা যেটা বলতেছিলেন যে এই হামজা চৌধুরী আসার পিছনে বড় কৃতিত্বর যে একটা বিষয়, সেটা আমি পুরোপুরিভাবে ডিনে করতেছি। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত পর্যায় থেকে কোনোভাবে সম্ভব না। হামজা যদি নাই বাংলাদেশের মানুষের ভালোবাসার দাম না দিতেন, এটা পুরো কৃতিত্বই তার এবং তার পরিবারের, যে সে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছে এবং এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করতেছে। তো গতকালের পর থেকে আমরা যারা দেখতেছি, এটা একটা দারুণ একটা ব্যাপার যে হামজা আসার পর যে দৃশ্যগুলো বারবার চোখের সামনে ভেসে উঠতেছে। ফেসবুক স্ক্রল করলে আমরা দেখতেছি, বা গণমাধ্যম গুলোতে অনলাইন ভার্সন বলেন বা আজকের প্রিন্ট ভার্সন গুলো যদি দেখেন, সব জায়গায় একটা হামজার জয় জয়কার, একই সঙ্গে বাংলাদেশের ফুটবলের জয় জয়কার। আমরা কিন্তু ঠিক এমনটাই ভেবেছি এতদিন, যখন হামজা আসবে তখন বাংলাদেশের ফুটবল একটা নতুন উন্মাদনা তৈরি হবে এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি। সত্যি সত্যি আসলে আমরা যতটুকু কল্পনা করছি, বা আমি ব্যক্তিগতভাবে যতটুকু কল্পনা করেছি, আমার মনে হচ্ছে গতকাল থেকে এখন পর্যন্ত যা দেখছি এর চেয়েও বেশি কিছু। তো সামনে যে কত কিছু অপেক্ষা করতেছে, সেটার জন্য আর কি আমরা এখন মুখে আছি। রাশিদ ভাই, মোহতরা আসলে এমনই হয়, নিজের কোনো কিছু নিজেরা আসলে মানতে চায় না, অন্যকে বলে না এই ক্রেডিটটা আসলে তার। আপনার ক্রেডিটটা বলার এটা কারণ হচ্ছে কি, আপনার মাধ্যমেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন জেনেছিল হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে ভবিষ্যতে কখনো খেলতে চায়। আপনার ওই যে সেই ইন্টারভিউটা নেয়া, যেখানে হামজা চৌধুরী তার এই অপিনিয়নটার কথাও আপনাকে বলেছিল, এখন কি দিন শেষে মনে হচ্ছে যে না, মানে নিজের কাজের একটা মূল্যায়ন আপনি নিজেকে দিতে পারছেন, একটু ভালো লাগা কাজ করছে? হ্যাঁ, সেটা ব্যক্তিগতভাবে তো একটা অবশ্যই ভালো লাগা আছে যে যে প্লেয়ারটাকে আমি 2019 সালে অ্যাপ্রোচ করছি, 2019 সালে তখনও বাংলাদেশের ফুটবলে হামজা সেভাবে কোনো বড় নাম না, বা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কাছে একেবারেই অপরিচিত। তো আমি কিছু ফুটবল সমর্থকদের ধন্যবাদ দিব, যারা নিজেকে মনের মোষ তারাই বাংলাদেশ ফুটবলে ওয়াকিং অ্যারাউন্ড দ্য ড্রিম পেজে আমি হামজার খবরটা পাই। তো আমি সবসময় যখন লিখতাম, বাংলাদেশের ফুটবল নিয়ে কিছু ভালো সম্ভাবনাময় গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করতাম, মানুষকে জানানোর চেষ্টা করতাম যে অমুক ফুটবলার, বাংলাদেশে এমন একটা প্লেয়ার আছে যে ঘন্টায় 35 কিলোমিটার গতিতে দৌড়ায়, অমন একটা ক্লাব আছে যারা আবহানী মোহামেডান একটা রিপোর্টে কথা বলতে পারি, তখন মোহামেডান আবহানী হারাইতে পারে না, হয়তো 6 ম্যাচ 7 ম্যাচ এরকম হয়েছে, আবহানী একটা ম্যাচে মোহামেডানকে হারিয়ে দিল। আমি খুঁজে বের করলাম যে মোহামেডান আবহানীকে হারানোর জন্য এই ম্যাচে কত কিলোমিটার দৌড়াইছেন, কতটুকু ওয়ার্ক রেট। তার মধ্যে কোচের সঙ্গে আলাপ করলাম, তাদের জিপিএস ছিল বলে বের করতে পারছি। তো এটা এক্সাম্পল, মানুষকে সবসময় ফুটবলে কিছু ভালো খবর দেওয়ার চেষ্টা করেছি। তো সেরকমই একটা বিষয় ছিল হামজা। যখন আমি জানতে পারি যে না, হামজা বাংলাদেশের শেখো, সুতরাং চেষ্টা করলে বাংলাদেশের হয়ে খেলার একটা সুযোগ আছে। আমি যোগাযোগ করার চেষ্টা করি এবং একটা সময় সাকসেসও হয়ে যায়। এবং যে কারণে বলতেছি হামজারই সবচেয়ে বড় অবদান। আমার মনে আছে হামজা প্রথম আমাকে যখন আমাকে ইন্টারভিউ দিল 2019 সালে, এত স্বতঃস্ফূর্ত ভাবে ইন্টারভিউ, আমাকে বললো দেশি ভাই, আপনি আমার দেশি ভাই, মানে দারুণ একটা ব্যাপার। আমি তাকে প্রথমে ইংরেজিতে প্রশ্ন করলাম, আমি তো জানি না সে বাংলা জানে, সে আমাকে দেশি ভাই সম্বোধন করেই মানে ইন্টারভিউটা শুরু করলো। তো বাংলাদেশ থেকে ইংল্যান্ডের দূরত্ব গুগল বলছে প্রায় 8,500 কিলোমিটার দূরত্ব, মানে ওই দূরত্বটা মুহূর্তের মধ্যে ঘুচে গেল যখন সে বাংলা আমাকে দেশি ভাই বললো। তারপরে তো অনর্গল আমরা অনেকক্ষণ কথা বললাম, সেটা লেস্টার সিটি, ইংল্যান্ড ফুটবলে হামজার সম্ভাবনা, এবং সর্বশেষ যে বিষয়টা,
তখন বাংলাদেশের ফুটবলের যে অন্ধকার বলি, যে এই জায়গাটা তোমাকে আমরা দেখতে পারি না, সেই তখনকার প্রেক্ষাপটে আমরা 188 র্যাঙ্কিং এ থাকা অবস্থায় একটা দেশ থেকে সেই দেশের প্রতিনিধিত্ব করার যে অ্যাপ্রোচটা বা প্রস্তাব দেওয়াটা, এটা তখন আমার নিজের কাছে একটু ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। বাট সে যে খুব স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছে, সে সাহসটা আমাকে দিচ্ছে পরবর্তী সময়। আমি সেজন্য সেটা কন্টিনিউ করার সাহস পাইছি, সেটা দিচ্ছে হামজা একমাত্রই। এবং ওই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কেন, ওই সময় হামজা চৌধুরী ইউরো খেলছেন আন্ডার 21 টিমের হয়ে, যে সময় আপনার ইন্টারভিউটা নেওয়া, ওই সময় কাউকে বলা যে আপনি বাংলাদেশ জাতীয় দলে খেলবেন কিনা, এবং আপনি তো বলেছেনই, এবং সাথে আপনি যে গ্রুপগুলোর কথা বলেন, আমি তাদেরকেও একটা হিউজ ক্রেডিট আসলে আমরা দিতেই চাই, যে তারা সবসময় এই আবদারটা হামজার কাছে পৌঁছে দিয়েছেন যে ভাই আপনি বাংলাদেশে আসেন, আমরা আপনার জন্য প্রস্তুত আছি। আমার ধারণা যে এই সব বার্তা তার কাছে যখন গেছে, তখনই হামজা কনভিন্স হয়েছেন যে না, আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতেই পারি। এবং সেই ইন্টারভিউতেই তো আসলে রাশেদ ভাইকে তিনি বলেছিলেন যে 2 বছর হয়তো বা তিনি দেখবেন ইংল্যান্ডের হয়ে, এরপর না হলে তিনি বাংলাদেশের মানুষের এত যে ভালোবাসা সেটা মূল্যায়ন দেবেন। রাশেদ ভাই, আপনি বলছেন যে ওই প্রথম ইন্টারভিউ দেশি ভাই, কালকেও তো দেখলেন উনি প্রায় অনেকগুলো মিডিয়া তিনি ফেস করেছেন, বেশ কয়েক ধাপে ধাপে তার মিডিয়া সেশন হয়েছে, দেখে তো মনে হলো একদম আন্তরিক, মানে মাটির মানুষ যেটাকে আমরা বলি, সেই মাটির মানুষ মনে হয় হামজা চৌধুরী। আমি 2019 সালে প্রথম ইন্টারভিউ নেই, 2020 সালে আবার ইন্টারভিউ নেই, তখন 2020 সালেই ও প্রথম আমাকে একটা টাইম লাইন বেঁধে দেয় যে আমি আর 2 বছর দেখবো, ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করবো। খুবই স্বাভাবিক, যে প্লেয়ারটা 2019 সালে অনূর্ধ্ব-21 ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেছে ইংল্যান্ডের হয়ে, সে ইংল্যান্ড মূল জাতীয় দলের খেলতে চাবে, এটাই স্বাভাবিক। বাট শুরু থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জার্সির প্রতি যে সে ভালোবাসা দেখিয়েছে, আপনারা তো গতকাল দেখছেন, আপনি দেখেন কত ধৈর্য, কত বিনয়ের সঙ্গে সে সবকিছু ফেস করতেছে। সে গত পরশু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ লিগের সঙ্গে। তো আপনি যদি খেয়াল করেন, এই লেভেলে একটা মিডফিল্ডার গড়ে প্রতি ম্যাচে 14 কিলোমিটার দৌড়িয়ে থাকে। 14 কিলোমিটার, আমি ধরলাম সে লাস্ট ম্যাচটা 14 কিলোমিটার দৌড়ায় না, যদি সেটা না হলেও 13 কিলোমিটার তাকে দৌড়াইতে হয়েছে, এটা কনফার্ম। আমার কোনো রেকর্ড নাই, বাট এই লেভেলে একটা ম্যাচে একটা মিডফিল্ডার, একটা ডিফেন্সিভ মিডফিল্ডার 13 কিলোমিটার, 13.5 কিলোমিটার নিচে দৌড়াতে পারেন, হয় না সাধারণত। তো সেরকম একটা ম্যাচ খেলে বিমানে উঠে বাংলাদেশে এসে সারা দিন বাংলাদেশের মানুষের ভালোবাসার জবাব দেয় বিনয়ের সঙ্গে, মানে একটা দারুণ একটা ব্যাপার, দারুণ একটা ব্যাপার। এটা কত বড় বিনয়, কত বড় ভালোবাসা, এটা মানে প্রকাশ করা যাচ্ছে না। আচ্ছা, এটা তো ধরেন খানিকটা হিতে বিপরীত হওয়ারও সুযোগ আছে, আমরা সবকিছুই বুঝতে পারছি, কিন্তু জিনিসটাকে আপনি যখন থিওরিটিক্যালি চিন্তা করবেন, সেই আলোচনাগুলোও আনতে হবে যে তিনি এখন টিমের সঙ্গে যোগ দেবেন, একটা দিন হয়তো তিনি হাতে পেয়েছিলেন, তার এখন বিশ্রামের ব্যাপার আছে, এবং একসঙ্গে জাতীয় দলের ওই সিস্টেমের সঙ্গে কীরকম সেই পরিচিত হওয়ার ব্যাপারটা আছে। এখন তার ফিটনেস আর বাংলাদেশি লোকাল যে ফুটবলারদের ফিটনেস, তার ভেতর তো একটা বিস্তর ফারাক থাকার কথা। এই নিয়ে কাজ করাটাও তো একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা যাওয়ার উচিত। এত বড় একটা ম্যাচ শেষে সাধারণত রিকভারি প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। সে যেহেতু একটা লম্বা জার্নি করছে, জেট ল্যাগের ব্যাপার আছে, সারাদিন একটা ধকল গেছে, আমার মনে হয় এখন তাকে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এখন ম্যাচে ফোকাস করতে হবে। হ্যাঁ, বাংলাদেশের মানুষের ভালোবাসার জবাব দেওয়া হয়েছে, এখন আমাদের 25 তারিখে ম্যাচে ঢুকে পড়া উচিত, তাকে প্রপার রিকভারি প্রসেসে ঢুকিয়ে নেওয়া উচিত, যেহেতু সে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলে আসছে। আমার মনে হয় কোচিং স্টাফের সেই ভাবনা অলরেডি মাথায় ঢুকে গেছে, যে তারাও দেখতেছে কি হচ্ছে না হচ্ছে। সে যদি আজকে টিম হোটেলে জয়েন করবে, আজকে টিম হোটেলে জয়েন করার পর থেকে সে পুরো বাংলাদেশ ভারত ম্যাচের মোড়কে ঢুকে গেল বলে আমার মনে হচ্ছে। রাশেদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমরা হামজা চৌধুরী নিয়েই থাকতে চাই, এই নিয়ে আমাদের আলোচনা চলবে। রাশেদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমরা ফিটনেস নিয়ে কথা বলছিলাম, হামজা চৌধুরীর সবকিছু নিয়ে কথা বলছিলাম, এখানে আমরা বোধহয় একটু ফুটবল ফেডারেশনের কথাও বলতে পারি, যে তারাও তো আসলে পুরো ব্যাপারটাকে একসুতোয় গেঁথে এরপরে সেই প্রক্রিয়ায় গেল, এবং হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশে ফুটবল নিয়ে যে আলোড়ন তৈরি হলো, আসার আগ থেকে যেটা ছিল এটা আরও কয়েক গুণ বেড়ে গেল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব চেহারা দেখে এখন একটা আধুনিক মানে ফুটবল ফেডারেশন বলেই মনে হচ্ছে আপাতত এই জায়গায়। হ্যাঁ, এখন অনেক কথা, ওই যে হামজার প্রথম দিন হবিগঞ্জে এত মানুষজনের
কাছাকাছি থাকা, এটা নিয়েও একটা কোয়েশ্চেন আসতে পারে। ফুটবল ফেডারেশন কেন সেটাকে হচ্ছে কি অ্যাকসেপ্ট করলো? ভাই কেন করবে না? হামজা এখানে চেয়েছেই নিজে থেকে যে একটা দিন তিনি হচ্ছে গিয়ে তার গ্রামের বাড়িতে তিনি যে হচ্ছে সময় কাটাতে চান, এরপর তিনি হচ্ছে দলের সাথে যোগ দেবেন। এখানে তো ফুটবল ফেডারেশন কিছু করার নাই। আর ওভারঅল দেখেন আপনি, এটা তো একটা বিগ সাকসেস। হ্যাঁ, মানে এত ধরেন এই স্টেপটা শুরু হয়েছিল আরো কয়েক বছর, 1.5 থেকে 2 বছর আগে সেই প্রসেসটা স্টার্ট হয়েছে, কিন্তু আলটিমেটলি তো এই ফুটবল ফেডারেশনের এই কমিটি, তাদের আন্তরিকতা, তাদের প্ল্যানিং দেখেন। তাবিদ আউয়াল যখন ইংল্যান্ডে গেছেন তখন তিনি যে হামজা চৌধুরীর সাথে তিনি একটা মিটিং করেছেন, হামজার বাবার সাথে মিটিং করেছেন। সবচেয়ে সেই মিটিংয়ে জানানো হয়েছে এই যে মার্চের উইন্ডো আপনাকে নিয়ে আমাদের প্ল্যান আছে, আপনার যেহেতু হচ্ছে গিয়ে পাসপোর্টটাও হয়ে গেছে, এখন কিভাবে কোন প্রসেসটা স্মুথলি আগানো যায়, এই ধরনের জিনিসগুলো মনে হয় ওই আধুনিকতার যে কথা বললেন, মানে সময়ের সাথে তাল মিলিয়ে যে বুঝতে পারা আমাদের। আমার কাছে মনে হচ্ছে হামজা চৌধুরী দেশে এলেন, তিনি যদি দেশে না এসে সরাসরি ইন্ডিয়া যেতেন তাহলে এই যে শেকড়ের টান, নারীর টান, হামজা যে আমাদের আর আমরা যে হামজার, এই ব্যাপারটা প্রতিষ্ঠিত হইতো না। এই ব্যাপারটা একদিনের জন্য হলো যে কষ্টের ভেতর দিয়ে, বা যাই হোক, এটা আবেগ, এটা বাঙালি আবেগ, বাংলাদেশি আবেগ, এর ভেতর দিয়ে যে হামজা চৌধুরী এবং টিম গেল, বাংলাদেশের ফুটবল গেল, বাংলাদেশের মানুষ গেলেন, এইটা হামজারই কৃতিত্ব যে তিনি এটুকু চেয়ে নিয়েছিলেন। এই কারণে আমার মনে হয় দলের সমর্থনটা, বাংলাদেশ জাতীয় দল আরও বেশি সমর্থনটা পেতে যাচ্ছে ঠিক এই কালকের ঘটনার কারণে। যা সমর্থন ছিল তার চেয়েও বেশি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.